নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। এবার বিজেপির মিশন বেঙ্গল। খুব তাড়াতাড়ি বিজেপির নতুন রাজ্য কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হবে। যতদূর শোনা যাচ্ছে সংগঠনের একজন ছিলেন যাকে নিয়ে বিতর্কও হয়েছিল, সাংগঠনিকভাবে তিনি খুব প্রভাবশালী ছিলেন, তাকে হয়তো নতুন কমিটিতে রাখা হবে না, তাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে বলা হবে, কোনো একটি নিরাপদ আসন তার জন্য বাছা হবে। দেখুন, আমি হঠাৎ করে বললাম কেন যে বিজেপির মিশন বেঙ্গল। তার কারণ হচ্ছে বিহারের নির্বাচনের ফলাফলের যে ইঙ্গিত এক্সিট পোল থেকে পাওয়া গেছে, তাতে সবাই, একটাও আমি দেখলাম না যে অন্য কথা বলছে। তারাও দ্বর্থহীন ভাষায় জানিয়েছে যে এবার বিহারে আবার এনডিএর সরকার হতে যাচ্ছে। যদিও বিহার ভিত্তিক দুটি সংস্থা একটু অন্য কথা বলেছে, যদিও এক্সিট পোল সবসময় মেলে তা তো নয়, এটা একটা এক্সারসাইজ, কখনো মেলে কখনো মেলে না, কখনো একেবারে নির্ভুল হয় এক্সিট পোলের প্রেডিকশন। আমরাও একটা এক্সিট পোল করেছি। সেই এক্সিট পোলের সম্ভাব্য ফলাফল এরকম: এনডিএ জোট ন্যূনতম 133টি আসন পাবে। সর্বোচ্চ কত আসন পেতে পারে সেটা আমি বলিনি, সেটা অনেকটা বাড়ার সম্ভাবনা আছে, কিন্তু কোনো অবস্থাতেই এনডিএ জোটের আসন 133-এর নিচে নামবে না। মহাগঠবন্ধন সর্বোচ্চ 90টি আসন পেতে পারে, কমার সম্ভাবনা আছে যদি এনডিএর আসন বাড়ে। অন্যান্যরা, তার মধ্যে প্রশান্ত কিশোরের জনসুরাজ পার্টি আছে, মিম আছে, নির্দল আছে, তারা 20টির মতো আসন পেতে পারে সর্বোচ্চ। এনডিএর আসন বাড়লে তাদের আসনও কমবে। তাহলে অনেক রকম প্রেডিকশন চলছিল তো, যে এবারে নাকি মহাগঠবন্ধনের পক্ষে লহর হয়েছে বিহারে। আমি প্রথম থেকেই একটা জিনিস বলে আসছি, যে নীতিশ কুমারের নেতৃত্বেই এনডিএ আবার মন্ত্রিসভা তৈরি করবে বিহারে। মাতৃশক্তি 71% তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন। অতীতে সব রেকর্ড ম্লান হয়ে গেছে। 8% বেশি পুরুষ ভোটারদের থেকে মহিলা ভোটাররা ভোট দিয়েছেন। এটা কিন্তু প্রো ইনকামবেন্সি ভোট, অর্থাৎ নীতিশের সমর্থনেই এই ভোট। মহিলা মহলে নীতিশের জনপ্রিয়তার কারণ কি? এক, তিনি মদ নিষিদ্ধ করেছেন, যদিও চোরা পথে বিহারে মদের সরবরাহ আছে, কিন্তু একটা সরকার যখন মদ নিষিদ্ধ ঘোষণা করে, চোরা পথে যতই সরবরাহ আসুক, নিষিদ্ধ হওয়ার আগে বিহারে যেভাবে মদ বিক্রি হতো, নিষিদ্ধ হওয়ার পরে কিছুতেই সেই পরিমাণে মদ বিক্রি হয় না। এটা বিহারের মহিলারা স্বাগত জানিয়েছিলেন। দেখুন, আমাদের রাজ্যে তো সবুজ সাথী বলে একটা সরকারি প্রকল্প আছে, স্কুলের বাচ্চাদের সাইকেল দেওয়া হয়। নীতিশ কুমার 2005 সালে প্রথমবার ক্ষমতায় এসেই এই প্রকল্পটা চালু করেছিলেন, মেয়েদের স্কুলে যাবার জন্য সাইকেল। তখন ধরুন যারা 5-6-এ পড়তো, তারা তো এখন ভোটের অধিকার হয়ে গেছে, তারা আগেও ভোট দিয়েছেন, দু একটা নির্বাচনে এবারও দিয়েছেন। তাদের সমর্থনটা কিন্তু নীতিশের দিকে আছে। এবং ওই যে 2 লক্ষ টাকা করে দেয়া হবে, কি বলবো আর কি, ছোটখাটো ব্যবসা বাণিজ্য করার জন্য মহিলাদের, তার মধ্যে 10,000 টাকা আগেই দিয়ে দেওয়া হয়েছে। এখন ভালো একটা যদি প্রকল্প মহিলারা করতে পারেন, বাকি টাকাও দেওয়া হবে। কিন্তু যে 10,000 টাকা দিয়েছে সেই টাকা কিন্তু ফেরত দিতে হবে না। সেই মাতৃশক্তি কোনো প্রকল্প চালু করুন বা না করুন। তাই মহিলা মহলে নীতিশের জনপ্রিয়তার কোনো ভাটা পড়েনি।
আর বিহারের কাস্ট অ্যারিথমেটিকটাও নীতিশের পক্ষে গেছে, মহাগঠবন্ধনের পক্ষে কাস্ট অ্যারিথমেটিক কাজে লাগেনি। এই প্রতিবেদন যখন দেখবেন তখন আরো পরিস্থিতি সামনে আসবে, এবং পরে যখন আপনারা এই প্রতিবেদন দেখবেন 5-6 দিন বাদে, তখন পূর্ণাঙ্গ ফলাফলটা প্রকাশিত হয়েছে। এখন বিহারে ভোটের জয় এনডিএর কাছে খুব কাঙ্ক্ষিত ছিল, কারণ 2024 লোকসভা নির্বাচনে বিপর্যয়, আমি বলবো বিজেপির কাছে বিপর্যয়, 400টা আসন পাবো এই প্রত্যাশা নিয়ে তারা 240-এ থেমে গিয়েছিল। তারপর কিন্তু বিজেপি আস্তে আস্তে ঘুরে দাঁড়িয়েছে, দিল্লিতে জিতলো, হরিয়ানায় কংগ্রেসের মুখ থেকে জয় ছিনিয়ে নিল, মহারাষ্ট্রে একই ফলাফল হলো, যে মহারাষ্ট্রে আইএনডিআইএ জোট লোকসভায় অভূতপূর্ব ফলাফল করেছিল, কিন্তু বিধানসভায় তারা মুখ থুবড়ে পড়ে। এরপর যদি বিহারে এনডিএ ক্ষমতা দখল করে, যার সম্ভাবনা উজ্জ্বল, তাহলে কিন্তু তাদের নেক্সট টার্গেট হচ্ছে পশ্চিমবঙ্গ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কারণ আসামে বিজেপি সরকার আছে, সেই সরকার আবার টিকিয়ে রাখা যাবে বলে বিজেপি শিবিরের খবর। তামিলনাড়ুতে এআইএডিএমকে এর সঙ্গে বিজেপির জোট, সেখানে লড়াই হবে, যদিও স্টালিনের ডিএমকে অ্যাডভান্টেজিয়াস পজিশনে, সেখানে বিজেপির ছোট শরিক। কেরালায় বিজেপি চেষ্টা করবে যতটা পায়ের তলায় মাটিটা শক্ত করা যায়। প্রথমবার কেরালা থেকে একজন লোকসভার সাংসদ হয়েছে বিজেপির, সুরেশ গোপী, তিনি কেন্দ্রের মন্ত্রী পর্যন্ত হয়েছেন, অভিনেতা। তো মূল টার্গেট কিন্তু পশ্চিমবঙ্গ, এবং অমিত শাহ কিন্তু বারবার করে বলছেন যে এবার যে কোনোভাবে বিজেপির সরকার হবে। দেখুন, অমিত শাহকে রাজনৈতিক মহল চাণক্য বলে তুলে ধরেন, তার ইলেকশন স্ট্র্যাটেজি নাকি এমনই নিখুঁত, কিন্তু দুঃখের বিষয় হলো অমিত শাহের এই সুনাম পশ্চিমবঙ্গে কার্যকর হয়নি, 21-এ হয়নি, 24-এ হয়নি। এবার অমিত শাহের কাছে একটা ব্যক্তিগত সম্মানের প্রশ্ন, এবং তার জন্য কিন্তু যা যা করার তাই তাই তিনি করবেন, এবং বিজেপি করবে। অনেকে বলছেন, বিজেপির মধ্যে থেকেও অভিজিৎ গাঙ্গুলির মতো কয়েকজন বলছেন যে কেন্দ্রীয় সরকার বা এজেন্সির উপর ভরসা কমে যাচ্ছে, কেন এজেন্সি ধীরে ইঁদুরদের গ্রেপ্তার করছে না। হোল্ড ইউর ব্রেথ, যা করার তা হবে, অতটা বিচলিত হবেন না। সবে তো কলির সন্ধে, নির্বাচন এখনো দেরি আছে। যা করণীয় সেটা করা হবে, তাড়াহুড়ো করে কিছু হবে না। অরবিন্দ কেজরিওয়াল যদি গ্রেপ্তার হতে পারেন, এই রাজ্যের প্রভাবশালীরাও গ্রেপ্তার এড়াতে পারবেন না। হেমন্ত সোরেন যদি গ্রেপ্তার হতে পারেন, এই রাজ্যের প্রভাবশালীরাও গ্রেপ্তার এড়াতে পারবেন না, কারণ তাদের বিরুদ্ধে যথেষ্ট তথ্য প্রমাণ আছে। কিছু মিসিং লিঙ্ক এখনো হয়তো আছে, সেগুলো জোগাড় করে মালাটা গাঁথার উদ্যোগটা নেওয়া হয়েছে, এবং সবুজ সংকেত কিন্তু পাওয়া গেছে, এজেন্সির কাছে সবুজ সংকেত এসছে যে তোমরা যদি মনে করো তোমরা পদক্ষেপ নেবে, কড়া পদক্ষেপ নেবে, নিতে পারো, কিন্তু তার আগে মাটিটা শক্ত করে আঁটঘাঁট বেঁধে নামতে হবে, এবং আদালত গ্রাহ্য নথি প্রমাণ দাখিল করতে হবে। কেউ তো কখনো ভাবেনি যে পার্থ চট্টোপাধ্যায় জেল যাবেন, কেষ্ট তিহারে গড়াগড়ি খাবেন, বালু মল্লিক জেল খাবেন, কেউ কেউ ভেবেছিল? এখন পার্থ চট্টোপাধ্যায় প্রায় 3.5 বছর জেলে এবং হসপিটালে থেকে বেরিয়ে এসছেন। এখন তিনি বলছেন যে তিনি ভিকটিম অফ দ্য সার্কামস্টান্সেস, তাকে ফাঁসানো হয়েছে। কতগুলো সংবাদ মাধ্যমকে দেখলাম পার্থর এই ঘরে প্রত্যাবর্তনকে নিয়ে তারা খুবই আনন্দিত, মানে আবেগ একদম কলম থেকে ছলকে ছলকে পড়ছে। আরে পার্থ, মানিক, ওই কতগুলো আমলা এবং প্রভাবশালী, তাদের জন্যই তো এই শিক্ষা ব্যবস্থাটাকে একেবারে লাটে তুলে দেওয়া হয়েছে না।
যেভাবে চাকরি বেচা হয়েছে, চাকরি, মাছ বাজারে মাছ যেমন ভাবে বিক্রি হয় দরাদরি করে, বর্ষার সময় ইলিশ মাছের কিলো নিয়ে অনেকে অনেক রকম দরাদরি করেছেন, বিভিন্ন বাজারে, মানিকতলা বাজারে একদম, উল্টোডাঙ্গায় একদম, গড়িয়াট মার্কেটে একদম, 19-20 তো আছেই, মানুষ দরাদরি করে কিনে, যেখানে চাকরিটাও ঠিক সেইভাবে দরাদরি করে বিক্রি হয়েছে। তাই যারা পার্থর জেল মুক্তি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন তারা জেনে রাখুন, এটি কলঙ্কিত ব্যক্তিত্ব হচ্ছে এই পার্থ চট্টোপাধ্যায়। আমাদের শিক্ষাটার মেরুদণ্ডটা ভেঙে দিয়েছেন এই পার্থ, মানিক, ওই কতগুলো আমলা, এরা সবাই মিলে চৌর্যবৃত্তির সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন এরা। আজকে 3.5 বছর জেল কেটে জামিনে বেরিয়ে কেউ যদি বলেন যে তিনি নির্দোষ, তার কথা শুনে ঘোড়াও হাসবে। আবার পার্থর কিছু চামচা বলছেন বেহালা পশ্চিমে দাদাকে চাই, দাদা দাঁড়ান, মানুষ বুঝিয়ে দেবে। তবে তৃণমূল এই ভুলটা করবে বলে আমার মনে হয় না। পার্থর বিরুদ্ধে তো চার্জশিট হয়েছে, এখন তো চলবে আদালতে। তা পার্থ তো সততার মূর্ত প্রতীক নয়, তার বিরুদ্ধে চার্জশিট হয়েছে, বিচার প্রক্রিয়া শুরু হবে, তাই তার জামিন মঞ্জুর করেছে সুপ্রিম কোর্ট, দ্যাটস অল। সে নির্দোষ প্রমাণিত হয়নি। তাকে নিয়ে আধিক্ষেতা বাংলা সংবাদ মাধ্যমের একটা অংশের হাসি পায়। যে লোকটা এবং তার সাঙ্গপাঙ্গরা এতগুলো মানুষকে পথে বসালো, এতগুলো পরিবার ভেসে গেল, তাকে নিয়ে বাংলা সংবাদ মাধ্যমের একাংশের এই আদেখলাপনা সত্যি লজ্জা করে। মানে এরা কিভাবে, এরা যা বলবে, যা দেখাবে, যা লিখবে, বাংলার মানুষ সব একেবারে গ্রহণ করবেন। বাহ, একেবারে সার সত্যটুকু বলে তিনি। সার সত্যটা হলো এই, পার্থ নির্দোষ নয়। চার্জশিট দাখিল হয়েছে, আদালতে বিচার চলবে, সেই জন্য তাকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট জামিনের শর্ত সাপেক্ষে। তাহলে এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। দেখুন, এসআইআর এর বিরোধিতা করে রাজ্য গেছে সুপ্রিম কোর্টে, সেখানে কপিল সিব্বল কি বলছেন, এমন এমন জায়গা আছে সেখানে মোবাইলের 4G 5G নেটওয়ার্ক কাজ করে না, এখন উৎসবের মরশুম, এখন ধান কাটার মরশুম, নাকি বললেন ক্রিসমাস আসছে, এত তাড়াতাড়ি কিভাবে এসআইআর হবে, স্থগিত করা হোক। আচ্ছা, এসআইআর যদি স্থগিত হয় তাহলে ভোটও হবে না। আধখ্যাঁচড়া ভোটার তালিকা দিয়ে তো আর ভোট হতে পারে না। তাহলে এই সরকারের মেয়াদ শেষ হলে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে, ভোট না হলে কি হবে, শূন্যস্থান তো থাকে না, প্রশাসন তো চলবে, তখন এসআইআর হবে, তারপরে ভোট হবে। পুরনো ভোটার তালিকাকে সামনে রেখে নির্বাচন হবে না, এটা স্পষ্ট শুনে নেওয়া ভালো। দেয়াল লিখনটা স্পষ্ট, সুপ্রিম কোর্ট কখনোই এসআইআর প্রক্রিয়ায় স্থগিতাদেশ দেবে না, দেয়নি। বিহারে তো নতুন তালিকায় ভোট হয়ে গেল, অন্যান্য রাজ্যে তো চলছে এসআইআর, ফর্ম বিলি শেষ পর্যায়ে, 4 ডিসেম্বরের মধ্যে এই পর্বটা শেষ হয়ে যাবে, আবার শুনানি 26 নভেম্বর। অতএব এসআইআর প্রক্রিয়াকে বানচাল করবার জন্য অনেক চেষ্টা করেছে শাসক। আমাদের পয়সায় বড় বড় আইনজীবী নিয়োগ করা হয়েছে যাতে ভোটার তালিকা সংশোধন নির্বাচন কমিশন করতে পারে। দিদিমণির এত ভয় কেন, খোকাবাবুর এত ভয় কেন? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সরকার মানুষের পাশে আছে। হরেকরম্বা প্রকল্প, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী, স্বাস্থ্য সাথী, সমব্যথী, আরো কত কিছু আছে। যারা এত কাজ করেছেন, দিদিমণি 90% কাজ করে দিয়েছেন, তাও এসআইআর এর আতঙ্কে ঘুম উড়েছে। তাজ্জব না? এটাই হচ্ছে ভয়ের লক্ষণ। একটা সাংবিধানিক প্রতিষ্ঠান সাংবিধানিক দায়িত্ব পালন করবে, সেটাকে ভেস্তে দেওয়ার জন্য কপিল সিব্বলদের মতো আইনজীবীকে আমাদের করের টাকায় রাজ্য সরকার নিয়োগ করছে সুপ্রিম কোর্টে। এদের লজ্জা শরম বলে কিছু নেই। তাহলে এই রাজনৈতিক পরিস্থিতি, আর একটা ঘটনা ঘটবে দেখে নেবেন কিছুদিনের মধ্যে, হেমন্ত সোরেন আইএনডিআই এ জোট ছেড়ে বেরিয়ে এসে এনডিএ জোটে সামিল হবে। খুব তাড়াতাড়ি এই ঘটনাটা ঘটবে। এবং বিহারে নির্বাচনী ফলাফল যদি এক্সিট পোলের মতো হয়,
এই প্রতিবেদন যখন আপনারা আবার কয়েকদিন বাদে দেখবেন তখন পরিষ্কার হয়ে যাবে। তখন আর এই যদি কিন্তু থাকবে না, কি ফলাফল হলো। যদি এক্সিট পোলের পূর্বাভাস মতো এনডিএ জোট বিপুলভাবে ক্ষমতায় আসে, বিহারে দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন নীতিশ কুমার, তাহলে দিদিমণি জেনে রাখুন, আপনি আর নবান্নে ফিরতে পারবেন না। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. কিছুতেই ফিরতে পারবেন না। নির্বাচনটা যদি নির্বাচনের মতো হয়, মানুষ যদি তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারেন, তবে এই চৌর্যবৃত্তির সাম্রাজ্যের অবসান হবে বলে অনেকে মনে করছেন। তার কারণ এই সরকার তো নতুন করে কিছু বলতে পারবে না মানুষের কাছে, আমরা এই করব সেই করব। 15 বছর ধরে অনেক করেছেন, কি করতে পারে এরা সেটা মানুষ জানে। দেখুন, বিহারে এনডিএ ক্ষমতায় আসলো, আসামে সরকার করলো, উড়িষ্যায় করলো, ঠিক আছে। বিজেপির কাছে সব থেকে চ্যালেঞ্জ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মভূমি এবং কর্মভূমিতে বিজেপির সরকার তৈরি করা। সেই লক্ষ্য যাতে পূরণ হয় সেই জন্য বিজেপি চেষ্টার কৌশল করবে না। কি কি করতে পারে তারা? দেখুন, এসআইআর এর পর একটা তো ভোটার তালিকা প্রকাশিত হবে, তাতে অনেক নাম বাদ যাবে। এই নিয়ে আমি এটা পরে প্রতিবেদন করব। 2, প্রার্থী তালিকা নিয়ে তৃণমূলের অসন্তোষ চরমে হবে, উঠবেই উঠবে। সব বিধায়ক টিকিট পাবেন না। এক এক জায়গায় প্রার্থী হতে চান 30 থেকে 40 জন। দেখবেন তৃণমূল একদম শেষ বেলায় প্রার্থী তালিকা ঘোষণা করবে, যাতে এই ক্ষোভ বিক্ষোভগুলোকে যতটা সম্ভব ঠেকিয়ে রাখা যায়। কারা কারা প্রার্থী হবেন তা নিয়ে এয়ার অ্যাপারেন্টের সঙ্গে দিদিমণির সংঘাত অনিবার্য। এয়ার অ্যাপারেন্ট চাইবেন তৃণমূলের প্রার্থী তালিকায় তার অনুগামীরা যেন সংখ্যাগরিষ্ঠ হয়। মমতা বন্দ্যোপাধ্যায় এটা কিছুতেই মেনে নেবেন না। তিনি চাইবেন তার পুরনো লোকজনকে যত বেশি সম্ভব প্রার্থী তালিকায় জায়গা দিতে। অনেক মন্ত্রীর নাম কাটা যাবে, এরকমই খবর পাওয়া যাচ্ছে। যদিও তৃণমূল সম্পর্কে এই ধরনের স্পেকুলেশন করা ঠিক নয়, কারণ ওটা প্রোপ্রাইটারশিপ কোম্পানি। শেষ মুহূর্তে ছোটবাবু পিসিমণির ভাব হয়ে গেল, তখন সব এক হয়ে যাবে, আঁটি গড়াগড়ি খাবে। তৃণমূলের নেতারা এটা জেনে রাখুন। আপনারা ছোটবাবুর পক্ষে আছেন, পিসিমণির আপনাদের পছন্দ করছেন না। আবার পিসিমণির পক্ষে আছেন বলে খোকাবাবু পছন্দ করছেন না। রাজ্যের এক মন্ত্রীর ক্ষেত্রে এই হয়েছে, যিনি খোকাবাবুর একদম ঘনিষ্ঠ সহচর ছিলেন, আমার নেতা বলে আর্তনাদ করতেন। সেই ভদ্রলোক এবার টিকিট পাবেন কিনা তা নিয়ে সংশয় আছে। তার বিধানসভা কেন্দ্রে বা আশেপাশের কেন্দ্রে খোকাবাবু যাচ্ছেন, পুজোয় গেছিলেন, ফুচকা খেয়েছেন, সেই মন্ত্রীকে কিন্তু ডাক পড়েনি। তার বদলে ওই জেলার খুদে ভাইপো সে ডাক পেয়েছে। আসলে অনেকে বলেন, জানেন তো, এরা খুব ভিন্ডিকটিভ। আমি জানি না ভিন্ডিকটিভ কি ভিন্ডিকটিভ না, যারা এদের ঘনিষ্ঠ সংস্পর্শে এসছেন তারাই বলতে পারবে। দিদিমণির ঘনিষ্ঠ এক সাংবাদিক প্রবর কয়েকদিন আগে নবান্নে বড় বড় বাতচিত করেছেন যে মহাগঠবন্ধন নাকি অ্যাবসলিউট মেজরিটি নিয়ে ক্ষমতায় আসছে, ফলাফল বেরোলে মুখ লুকোবার জায়গা পাবেন না। এরাই 2019 সালে বলেছিল বিজেপি অনেক শতাংশ ভোট পাবে, 3টে আসন পাবে, তা পেয়েছিল 18টা আসন। আমি সেই সাংবাদিক প্রবরকে বলেছিলাম, দাদা তোমার অ্যাসেসমেন্ট ঠিক নয়, হ্যাঁ তোরা কিছু বুঝতে পারছিস না, বিজেপিকে নিয়ে যে উন্মাদনা বাস্তবে তা নেই। বললাম, দেখো ওটা লোকসভা নির্বাচন, নরেন্দ্র মোদীর নেতৃত্বের প্রতি গণভোট, তারপর ঠিক পুলওয়ামা আগে হয়েছে, দেখো এবার একেবারে খেলা ঘুরে যাবে। তাই হয়েছিল, তারপরেই তো প্রশান্ত কিশোরের মঞ্চে আক্রমণ। তো এবারে বিজেপির পক্ষে অ্যাডভান্টেজটা কি দেখুন, বিহারে জিতলে পরে
রিনিউড ভিগারে তারা ঝাঁপাবে। আইএনডিআই জোট হতোদ্যম হয়ে যাবে, আইএনডিআই জোটে ভাঙন অবশ্যম্ভাবী। এবং সংসদের শীতকালীন অধিবেশনেই তখন আপনারা দেখবেন ছন্ন ছাড়া আইএনডিআই জোট। তাহলে তখন বিজেপির শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক লক্ষ্য একটাই, বাংলায় পদ্ম ফুল ফোটানো। বিজেপিতে রিসোর্সের অভাব নেই, বহু নেতা ক্যাম্প করে থাকবেন এখানে। অমিত শাহ ঘন ঘন আসবেন, তার জন্য একটা বাড়ি পর্যন্ত দেখা হচ্ছে, তার নিরাপত্তার কথা মাথায় রেখে। কিন্তু দিল্লির খবরদারি হবে না, তারা ভ্যালু এডিশন করবেন, ব্যাকরুম কাজটা করবেন, রিসোর্স মোবিলাইজেশন এবং রিসোর্স যাতে প্রপারলি ইউটিলাইজ হয় সেটা এনশিওর করবেন। বাকিটা আমাদের রাজ্যের বিজেপির যে নেতারা আছেন তারাই করবেন। আর যে কোনো সর্বভারতীয় দলে এরকম পর্যবেক্ষক আসেন, কংগ্রেসও আসে, বিজেপিও আসে, এর মধ্যে কোনো রকম নতুনত্ব নেই। ধর্মেন্দ্র প্রধান উড়িষ্যার মানুষ, তিনি বিহারে ঘাঁটি গেড়ে পড়ে আছেন। এটাই হয়। 2021 বিজেপি ভুল করেছিল, কারণ কৈলাস বিজয়বর্গী আস্ফালন শুরু করেছিলেন, অরবিন্দ মেনন, শিবপ্রকাশ। এবার কি আপনি দেখছেন ভূপেন্দ্র যাদব প্রতিদিন সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন যখন তিনি কলকাতায় আছেন? সুনীল বানসালকে তো আমি কোথাও কোনো বিবৃতি দিতে দেখিনি। আরো অনেকে আসেন, নিবৃত্তে আসেন, কাজ করেন, চলে যান। এটা একটা সর্বভারতীয় দলের কাঠামো। এই কাঠামোর কোনো রকম পরিবর্তন হবে না। কেউ যদি মনে করেন যে দিল্লির নেতারা আসবেন না, সবকিছু এ রাজ্যের নেতারা করবেন, তারা ঠিক বলছেন না। সর্বভারতীয় দলে এটাই কাঠামো, এই কাঠামোটা মেনেই তারা রাজনীতি করেন। তথাগত বাবুর মতো মানুষ বলছেন, কারণ 21-এর অভিজ্ঞতাকে সামনে এনে বলছেন যে কামিনী কাঞ্চনের প্রলোভনে পা দিয়েছিল। এবার প্যারাডাইম শিফট হয়েছে বিজেপির। খুব একটা জয় শ্রীরাম শোনেন, বরঞ্চ জয় মা কালী, জয় মা দুর্গা শোনেন। প্রধানমন্ত্রীর মুখে বিষ্ণুদের কথা। বন্দে মাতরমের 150 ধুমধাম করে পালন করা হচ্ছে, ভোটমুখী বাংলাকে বার্তা দেওয়া। এবং একটা ভিশন ডকুমেন্ট বাংলার জন্য বিজেপি তৈরি করছে, যাতে ক্ষমতায় আসলে 10 বছর তারা কি করবে, শিক্ষায়, স্বাস্থ্যে, শিল্পক্ষেত্রে, পরিকাঠামো। শুধু তৃণমূলের বিরুদ্ধে প্রচার করলে তো হবে না, পজিটিভ প্রচার করতে হবে যে ক্ষমতায় আসলে কি হবে, ডাবল ইঞ্জিন সরকার হলে কি হবে পশ্চিমবঙ্গে, কতটা উপকৃত হবেন বঙ্গবাসী। দেখুন, নীতিশ কুমারের ট্রাম্প কার্ড ছিল মহিলা ভোটার। মমতা বন্দ্যোপাধ্যায় কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার চালু করে মহিলাদের মধ্যে একটা ভিত্তি ভালোভাবে তৈরি করেছেন, অনস্বীকার্য। লক্ষ্মীর ভান্ডারের সুবিধা বারবার তৃণমূল পাবেন, ওটা ডিসকাউন্টেড হয়ে গেছে। হয়তো ভোট অ্যান্ড অ্যাকাউন্ট বাজেটে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ বাড়বে, অনেকটাই বাড়বে। এটাকে মোকাবিলা করার জন্য বিজেপি নিয়ে আসবে অন্নপূর্ণা ভান্ডার, এবং প্রমিস করা থাকবে যে ক্ষমতায় আসলে প্রথম ক্যাবিনেট বৈঠকেই এই অন্নপূর্ণা ভান্ডারের সিদ্ধান্ত নেওয়া হবে। আর পশ্চিমবঙ্গের মানুষের একটা বড় অংশের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা, মানে যারা সাইলেন্ট মেজরিটি, তারাই তো সরকার ভাঙা গড়ার খেলায় থাকেন। রাজনৈতিক দলের একনিষ্ঠ সমর্থকরা কোনো সরকার তৈরিও করেন না, সরকার ভাঙেনও না। এই ভাঙা গড়াটা হয় সাইলেন্ট মেজরিটির মনোভাবের উপর। তাদের একটা বড় অংশ এবার পরিবর্তন চাইছেন, কারণ ওই কেন্দ্রীয় বঞ্চনার ভাঙা রেকর্ড শুনতে আর কেউ রাজি নয়। তাহলে বিজেপির পক্ষে পরিস্থিতি অনুকূল। হিন্দু ভোটের মেরুকরণ হয়েছে, আরো হবে। শুধুমাত্র মালদা উত্তরে 83% হিন্দু ভোটের মেরুকরণ হয়েছিল, খগেন মুর্মু যেখান থেকে জিতেছিলেন। এবার সারা বাংলায় কম বেশি 65% উপরে হিন্দু ভোটের মেরুকরণ হবে, মানে লোকসভার থেকে অন্তত 8 থেকে 9% বেশি। আর এসআইআর এর পর আশা করব 80% নির্ভুল হবে। তাতে দু দলের মধ্যে ভোটের ব্যবধানের যে ব্যবধানটা আছে সেটা কমে আসবে। তাই বিজেপির অপারেশন ওয়েস্ট বেঙ্গল বা মিশন ওয়েস্ট বেঙ্গল, তার মধ্যে অনেক উপাদান থাকবে, সাম দাম দণ্ড ভেদও থাকবে।